নমস্কার, সকলকে স্বাগত জানাই টেকনো গ্লোবাল হসপিটাল দ্বারা আয়োজিত ওয়েলনেস আনপ্লাগড শোতে। আজকে আমার সাথে রয়েছে বিশিষ্ট পালমিনোলজিস্ট ডক্টর সৈকত ব্যানার্জি। নমস্কার স্যার, আমাদের শোতে আপনাকে স্বাগত। এটাই কিন্তু আমাদের ফার্স্ট এপিসোড এবং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই শীতকাল বা সিজন চেঞ্জ। আমরা মেনলি স্যার দেখতে পাই যে অনেকটা ব্রিদিং প্রবলেম এবং শ্বাসকষ্ট অনেকটা বেড়ে যায়। প্রথমেই জিজ্ঞেস করুন এটা কেন হয় এবং এটার কারণ কি হওয়ার পেছনে। আচ্ছা, প্রথমেই বলি যে এই যে আপনি কোশ্চেনটা জিজ্ঞেস করলেন যে সিজন চেঞ্জের সাথে শ্বাসকষ্ট, এটা কেন, এটা শুধু আপনি কেন, এটা আমার যতই পেশেন্ট আমার কাছে দেখাতে হয় সবাই আমাকে এই সেম কোশ্চেন করছেন যে শ্বাসকষ্ট হচ্ছে যখনই সিজন চেঞ্জ হচ্ছে, বাকি টাইমটাতে আমি নর্মাল থাকছি, এটা কেন হচ্ছে? তো এইটার মেনলি একটাই কারণ এখনও পর্যন্ত আমাদের ইন্ডিয়ান পপুলেশনে যেটা মোস্ট কমন কজ ইজ অ্যাজমা। অ্যাজমা এমন একটাই রোগ যেটা সিজন চেঞ্জের সাথে এক্সারবেট করে, ট্রিগার করে এবং বাকি অন্যান্য টাইমে যখন সিজন মোটামুটি ফ্ল্যাকচুয়েট করে না, নর্মাল থাকে, সেই টাইমে অ্যাজমার খুব একটা সিমটম আমরা দেখতে পাই না। তখন পেশেন্ট ভাবে আমরা ভালো আছি, সুস্থ আছি, কিন্তু যখনই সিজন চেঞ্জ হয় তখনই তারা আমাদের কাছে আসে এবং এই একই কমপ্লেন নিয়ে, একই কোয়েশ্চেন নিয়ে যে স্যার এটা কেন হচ্ছে। এটার ক্যারেক্টারিস্টিকটাই তাই, অ্যাজমা ইজ মেনলি বলবো অ্যাজমা ডিজিজটার মেনলি ক্যারেক্টারিস্টিক থাকছে যে এটার ভেরিয়েবল এবং এটার মধ্যে রিভার্সিবিলিটি অনেকটা প্যাটার্ন আমরা পাবো। তো সিজন চেঞ্জের সঙ্গে এটার এক্সারবেশন হবে এবং যেই সিজন আস্তে আস্তে নর্মালাইজ হয়ে যাবে, টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন থাকবে না, তখনই এটা আবার বেসলাইন যে নর্মাল পেশেন্ট ছিল সেই রকম পেশেন্ট আবার চলে যাবে। আচ্ছা স্যার, তার সাথে জিজ্ঞেস করে নেবো এই যে সমস্যাটা, এটা কি আমরা বেশিরভাগটাই বয়স্ক মানুষদের মধ্যে বেশি দেখতে পাই না? সেটার কারণটা কি? মেনলি আমরা দেখতে পাই উইন্টার পড়লে বয়স্কদেরই মধ্যেই ব্রিদিং প্রবলেমটা মেনলি দেখা গিয়ে থাকে। পেশেন্টসের মধ্যে আমরা জেরিয়াট্রিক পপুলেশনে আমরা দেখতে পাই যে তারা বেশি এই সিমটম বা প্রেজেন্টেশনটা নিয়ে আমাদের কাছে আসছে। অ্যাকচুয়ালি এটা নয়, দ্য ট্রুথ ইজ দ্যাট এই সিমটমটা সবার মধ্যেই থাকছে। এবার ইয়াং পপুলেশনে কি তারা দে গেট ইউজুয়ালি অ্যাকাস্টম টু দিস অ্যান্ড অন আ লেটেস্ট স্টেজ যখন তারাও জেরিয়াট্রিক পপুলেশনে যারা ল্যান্ড আপ করে তখন তারাও এই সিমটম নিয়েই আসবে। এখন জেরিয়াট্রিক পপুলেশনে কী হচ্ছে, তাদের আস্তে আস্তে লাং যেটা নর্মাল লাং ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকে, এটা সবারই ক্ষেত্রে। তাই তখন কি হয়, যখন এক্সারবেশন হচ্ছে তাদের মনে হচ্ছে শ্বাসকষ্টটা বেশি হচ্ছে। তাদের অলরেডি একটা বেসলাইন শ্বাসকষ্ট থাকছে, তারা হয়তো এটা নিয়ে তারা বড় হয়েছে, কিন্তু যখন জেরিয়াট্রিক পপুলেশনে কী হচ্ছে তাদের লাং ফাংশনটা অলরেডি নর্মাল থেকে একটু কমে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে তখন যে কোনো ট্রিগার, অ্যাজমা ট্রিগার, সিওপিডি ট্রিগার, তখন মনে হচ্ছে তাদের শ্বাসকষ্ট খুব বেশি বেড়ে গেছে এবং সেই পপুলেশনটা দে ল্যান্ড আপ অফেন ইন ওপিডিস দেন দ্য ইয়াঙ্গার পপুলেশন। স্যার এইটার পিছনে কি পলিউশনও একটা কারণ হয়ে দাঁড়াতে পারে? পলিউশন ইজ এফেক্টিং এভরিওয়ান। আচ্ছা, এর থেকে বাঁচার উপায় কি? মাস্ক, ইউ হ্যাভ টু ওয়্যার আ মাস্ক। কোভিড যেতে তো আমরা প্রায় লোককে মাস্ক ছাড়াই ম্যাক্সিমামটা দেখতে পাচ্ছি, বা মাস্ক জিনিসটা লোক ভুলেও গেছে, তো সেই বিষয়ে কি বলতে চাই? মাস্ক ওয়াজ আ ব্লেসিং ইন ডিসগাইজ। ইট ওয়াজ রিয়েলি আ ব্লেসিং ইন ডিসগাইজ। শুধু পলিউশনের জন্য নয়, এই যে সিজন চেঞ্জে এই যে টেম্পারেচার ফ্লাকচুয়েশন হচ্ছে, অনসেট অফ উইন্টার, বা এই যে অনসেট অফ যে আমাদের অনেক সময় ইয়েতেও হয় মনসুন সিজনের টাইমটাতেও আমরা দেখতে পাই ইনফ্লুয়েঞ্জার রেটটা আস্তে আস্তে বাড়তে থাকে, ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন এই রেটটা আস্তে আস্তে বাড়ে। তখনও আমরা সবাইকে বলি যে আপনারা কাইন্ডলি একটা মাস্ক পরবেন। মাস্ক পরলে এই পলিউশন কেন, এরকম যে টুকটাক যে ভাইরাল ইনফেকশন সেগুলো প্রিভেন্টেড হয়। কিন্তু অনেকে বলেন যে মাস্ক পরলে তাদের একটু ক্লস্ট্রোফোবিক লাগে, ও দে হ্যাভ টু গেট অ্যাডজাস্টেড টু দিস। এবং স্যার তার সাথে আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে অনেকে হাঁটার সময় মর্নিং ওয়াক অনেকে করতে গিয়ে অনেকে বলেন যে শর্টনেস অফ ব্রেথ বা হাঁটতে হাঁটতে হাঁপাচ্ছে, এটার কারণ কি? তাদের সবসময় বেসলাইনে একটা থাকছে শ্বাসকষ্ট, কিন্তু যখন তারা হাঁটছে তাদের এক্সারশন হচ্ছে, তখন লাং ফাংশনকে বডি চাইছে লাং ফাংশনটা আর একটু বাড়ুক, ক্যাপাসিটিটা বাড়ুক, কিন্তু তখন সেটা লাং ফাংশন তাদের ক্ষেত্রে যেহেতু ডিজিজ লাং, সেক্ষেত্রে ওই অতটা ক্যাপাসিটি তারা করতে পারছে না, অ্যাকোমোডেট করতে পারছে না বলে তখন তাদের ওয়াকিংয়ের টাইমে মনে হচ্ছে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু তারা যখন নর্মাল মাইল্ড কোনো কাজকর্ম করছে তখন সেটা অত বুঝতে পারছে না, কিন্তু ওয়াকিংয়ের সময় সেটা মনে হচ্ছে, কারণ বডি ডিমান্ডস মোর ডিউরিং এক্সারশন, বাট ইউর বডি ইজ অলরেডি রেস্ট্রিক্টেড ডিউ টু আ ডিজিজ প্রসেস ইটসেলফ। আচ্ছা স্যার, লাংসকে ভালো রাখতে কি কোনো পার্টিকুলার ডায়েট ফলো করা উচিত, বা ডায়েট কি কোনোভাবে? অবভিয়াসলি লাংস হেলদি রাখতে কেন, পুরো আমাদের বডির ফিজিওলজিকে নর্মাল রাখতে গেলে যে নিউট্রিশন দরকার সমস্তটাই দরকার।
হ্যাঁ, যাদের অ্যাজমার প্রবণতা আছে, সিওপিডির প্রবণতা আছে, অ্যালার্জিক রাইনাইটিসের মতো কিছু কিছু যে ডিজিজগুলো আছে, রাইনোসাইনোসাইটিস অ্যান্ড রাইনাইটিস, তাদের ক্ষেত্রেও যেটা আমরা বলে থাকি যে অ্যান্টিঅক্সিডেন্ট রিচ খাবার, তার সাথে হচ্ছে ভিটামিন ডি সাপ্লিমেন্ট ইজ ভেরি মাচ এসেনশিয়াল। তো আমরা এটা অনেক স্টাডিতেও আমরা পেয়েছি যে যেখানে দেখা গেছে অ্যাজমা পেশেন্ট এবং অ্যালার্জিক রাইনাইটিস পেশেন্টদের ভিটামিন ডি লেভেল ইন দিয়ার সেরাম অর ব্লাড ইজ লেস কম্পেয়ার টু আদার্স। তো আমরা তাদেরকে স্পেশালি বলি যে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন এবং তার সাথে অ্যান্টিঅক্সিডেন্ট রিচ খাবার খেতে, প্লাস সিজনাল যে খাবারটা আবার ফ্রুটস ভেজিটেবলস, ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস সব কিছু মিলিয়ে। আচ্ছা, পরবর্তীকালে কোনো সিরিয়াস কোনো লাংসের প্রবলেম থেকে অ্যাভয়েড করার জন্য মানুষকে কি প্রিকশনারি মেজার্স প্রথম থেকে নেওয়া উচিত, বা কি পার্টিকুলার কোনো টেস্ট আছে বা কিছু যেটা একজনের আন্ডারগন মানে দে শুড আন্ডারগো? আমাদের এইটা তো খুবই নেগলেক্টেড। আমরা জেনারেলি যতক্ষণ না কিছু আমাদের হচ্ছে ততক্ষণ কিছু করি না, যতক্ষণ না আমাদের কোনো সিমটম থাকছে আমরা ডাক্তারবাবুদের কাছে যাই না, যতক্ষণ না এবং শুধু ডাক্তারবাবু কেন, আমরা বাড়িতেও কোনো তার জন্য কিছু এক্সারসাইজ করা, প্রাণায়াম, যেগুলো আমরা সবাইকে বলে থাকি। হ্যাঁ, যারা নর্মাল তাদেরকেও এক্সারসাইজ করতে বলি, যারা সাফার করছে তাদেরকেও বলছি যে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার আ ডে উই শুড ডিভোট দিস টাইম টু এক্সারসাইজ, পিওরলি এক্সারসাইজ। অ্যান্ড এক্সারসাইজ শুধুমাত্র যে এরোবিক জিম যেতে হবে, ওয়ার্কআউট করতে হবে এরকম নয়। এক্সারসাইজ যার যেরকম দরকার, যেটা আমরা যেখানে দেখেছি যে এজেড পেশেন্ট, তাদেরকে তো আমরা নিশ্চয়ই বলতে পারবো না যে তারা হার্ড কোনো ওয়ার্কআউট করুক, হ্যাঁ তারা পারবে না। কিন্তু যেটা পসিবল সেটা হচ্ছে বাড়িতে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার প্রাণায়াম করা, ব্রেথ রিটেনিং এক্সারসাইজেস। অনেক সময় আমরা ইনসেন্টিভ স্পাইরোমিটার তাদেরকে দিয়ে থাকি। ইনসেন্টিভ স্পাইরোমিটার একটা ডিভাইস, একটা প্লাস্টিকের ডিভাইস, সেটা দিয়েও আমরা বলি যে ইনহেলেশন আর এক্সহেলেশন টেকনিকগুলো একটু ইমপ্রুভ করতে, হাফ পাফ টেকনিক যেগুলো আছে, তাতে কি হয় অনেকটা রিহ্যাবিলিটেশনের কাজ করে। এবং এই এক্সারসাইজটা কিন্তু খুবই দরকার। এবং আমরা অনেক সময় বলি যাদের ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাজমা, অ্যালার্জিক রাইনাইটিসের মতো প্রবলেম এক্সিস্ট করছে, তাদের যারা ইয়াঙ্গার জেনারেশন তাদেরকে আমরা বলি যে অ্যাটলিস্ট সুইমিং ক্লাস বা কোনো আউটডোর অ্যাক্টিভিটিতে যেন তাদেরকে এনকারেজ করতে বা মোটিভেট করতে, যারা যেন এই অ্যাক্টিভিটিগুলো করে থাকে। এখনকার বাচ্চারা তো ম্যাক্সিমাম হয়েছে কম্পিউটার গেমস, ল্যাপটপ, প্লে স্টেশন, এইগুলোতেই বেশি টাইম স্পেন্ড করছে। তো আমার মনে হয় হাফ অ্যান আওয়ার এ ডে parents should at least motivate their child to go outside and have a normal outdoor activity, যেটা আমরা করেছি আমাদের পলিউশনের কারণেও করতে যে ভয় পায় বা বাইরে বেরোতেই আমরা একটু তো না, সেটা করতেই হবে। পলিউশন লেভেল, এটা দেখুন, যদি পলিউশন থাকে তার মানে আমি সব কিছু ছেড়ে দিয়ে বাড়ির মধ্যে বসে থাকবো, ওইটাও ঠিক লজিক নয়। আমার মনে হয় সব কিছুটাই দরকার। পলিউশনের জন্য তো আমাদের গভর্নমেন্ট থেকেও তো আমরা স্টেপস নিচ্ছি, হ্যাঁ, বাকিটা তো আমাদেরকে কিছুটা দেখতেই হবে অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। তাহলে যেরকমটা আমরা আলোচনা করলাম, ভালো খেতে হবে, এক্সারসাইজ করতে হবে এবং বাইরে বেরোতে হবে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।